নমস্কার, আমার এই ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের উপরে আলোচনা করব। হ্যাঁ, আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব বা আপনাদের সামনে তুলে ধরব যে একটি নতুন রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রেশার গ্রুপ অথবা একটি গোষ্ঠী নতুন করে ভারতবর্ষের মাটিতে জন্ম নিল গত 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসের পর থেকে। কি সেই দল? কারা সেই দলের সদস্য? আপনি নিজেও সেই দলকে পরোক্ষে সমর্থন করেন কিনা, সেই কথাগুলো নিয়েই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের কাছে খালি অনুরোধ করব যে ভিডিওটা একটু অনুগ্রহ করে শেষ অবধি দেখুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দিন, এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আপনি আমার ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে পান। এখন প্রশ্নটা হচ্ছে, আমি কোনো গৌড়চন্দ্রিকা না করে সরাসরি বিষয়টাতে ঢুকি। গত 15ই আগস্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে এক তো সমস্যা হয়েছে, তার টেলিপ্রম্পটার ছিল না, বারবার অসঙ্গতি পাওয়া গেছে বক্তব্যে, তিনি সচ্ছল ছিলেন না আর কি। এবং দ্বিতীয়ত, তার এই বক্তব্য থেকে একটা কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে এলো, তিনি দিমাগি নকশাল বলে একটি কথা বললেন। আর এই দিমাগি নকশাল কথাটা বলার পরেই ঠিক যেভাবে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমাদের যুব সমাজকে কটাক্ষ করায়, যুব সমাজ তার প্রতিবাদে ককরোচ জনতা পার্টি বলে একটি প্ল্যাটফর্ম করেছিল সোশ্যাল মিডিয়ায়, যেটা পরবর্তীকালে মিলিয়ন মিলিয়ন সদস্য হয়েছে, এবং যারা দিল্লির যন্তর মন্তরে দাবি আদায় করে ছেড়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করিয়েছে, যারা শিক্ষা সংস্কারের দাবিতে লড়াই করে জিতল গত সম্প্রতি দুদিন আগে ঝাড়খণ্ডে, যারা কলকাতায় এসে সেখান থেকে বাঁকুড়ায় গিয়ে বাঁকুড়ায় একটি সরকারি স্কুলের ছবি তুলে ফেসবুকে আপলোড করায়, যেভাবে গেরুয়া বাহিনীর দ্বারা সেই একটি বাচ্চা ছেলে প্রহৃত হয়, তার বাবার মৃত্যু ঘটে, তাকে বাঁচাতে গিয়ে এই সব নিয়ে তারা এখানে এসেছে, তারা সেই ছেলেটির সঙ্গে দেখা করেছে, প্রশাসনের কাছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে কিছু দাবি রেখেছে এবং 10 দিন সময় দিয়ে গেছে প্রশাসনকে, তারপরে তারা আন্দোলন করতে আসবে। ঠিক একইভাবে এই দিমাগি নকশাল বলাতে আমি দেখছি এখন সোশ্যাল মিডিয়ায় একটা তো ওই রকমভাবেই ফেসবুক, ইনস্টাগ্রামে তারা অ্যাকাউন্ট খুলেছে, সেখানে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ নাম লেখাচ্ছেন, আর অনেকের হোয়াটসঅ্যাপের ডিপিতে বা ফেসবুকের প্রোফাইলে দেখলাম আই অ্যাম দিমাগি নকশাল বলে তারা পোস্ট করছে, এবং সেখানেও লাইক, সেখানে কমেন্ট, এবং কমেন্ট বলতে সরকার বিরোধী কমেন্ট ছেয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো যে এর মধ্যে কতগুলো কথা আছে, যে মোদিজি কেন বললেন এই দিমাগি নকশালের কথাটা, আর দ্বিতীয়ত হচ্ছে দিমাগি নকশাল কারা। তার মধ্যে আপনি, যিনি আমার ভিডিওটা শুনছেন, আপনি দিমাগি নকশাল নন তো? হয়তো দেখা যাবে এই কথাগুলো শুনে আপনিও দিমাগি নকশাল। এখন দেখুন, বিষয়টা হচ্ছে যারা গোয়াল ঘরে থাকেন তারা আমার বক্তব্যের মর্যাদাটা দেবেন না, আমি জানি, কিন্তু যারা একটু সুস্থ বিচক্ষণ মানুষ, তারা অন্তত আমার বক্তব্যটা একটু শুনে আপনাদের মতামতটা জানাবেন, তাদের মতন গালিগালাজ করবেন না। যেটা হলো যে দিমাগ মানে মস্তিষ্ক। নরেন্দ্র মোদীজি এই দিমাগি নকশাল কথাটা এই জন্যই বলেছেন, আগে বলতেন আরবান নকশাল, এখন বলছেন দিমাগি নকশাল। দিমাগি নকশাল মানে এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু নকশালাইজ দলগুলোকেই উনি বলেছেন, এটা গোটা সরকারের বিরুদ্ধে যারা চোখ তুলে প্রশ্ন করছে, যারা আঙুল তুলে প্রশ্ন করছে, যারা সরকারের পদলেহনের পরিবর্তে সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে লড়ছে, যারা দেশ জুড়ে কর্মহীনতার বিরুদ্ধে লড়ছে, যারা অশিক্ষার বিরুদ্ধে লড়ছে, যারা দেশ জুড়ে দারিদ্রতার বিরুদ্ধে লড়ছে, তারাই হচ্ছেন মোদিজির কাছে দিমাগি নকশাল। আরএসএসের কাছে দিমাগি নকশাল, বিজেপির কাছে দিমাগি নকশাল।
এখন এই দিমাগি নকশালরা তারা সাধারণত মুক্ত চিন্তার হয়। এই মুক্ত চিন্তার থেকেই তারা স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করে, অন্যায় হলে প্রতিবাদের চেষ্টা করে। হয়তো আপনিও কোনো সময় করেছেন বা করেন, তার জন্য আপনিও দিমাগি নকশাল। এখন এই দিমাগি নকশালটা দেখবেন আমেরিকাতেও ডোনাল্ড ট্রাম্প যখন ওই মামদানি কিংবা বার্নি স্ট্যান্ডার্ড তারা সাধারণ মানুষের পক্ষে কথা বলেন, সরকারকে প্রশ্ন করেন, সে বার্নি স্ট্যান্ডার্ড বা আপনার মামদানিকেও ট্রাম্প সাহেব তিনি কমিউনিস্ট বলে দাগিয়ে দেন। এটা তো গর্বের ব্যাপার। দেখুন, আমি বলি যে এই ককরোচ জনতা পার্টি যেটা গড়ে উঠেছিল, তাদের তো আর ভুল বুঝিয়ে রাখা যায়নি। তাদের তো আরএসএসের পাঠশালার পাঠ তারা নিতে চায়নি। তারা তো নিজের জীবনের বাস্তবতা দিয়ে বিচার করে তারা নতজানু না হয়ে তারা একেবারে সিদ্ধারা সোজা রেখে চোখে চোখ তুলে প্রশ্ন করেছেন সরকারকে এই পরীক্ষা পদ্ধতি নিয়ে। ঝাড়খণ্ডের ছাত্ররা তাই করেছে, দিকে দিকে এটা হচ্ছে। তারা কিন্তু 12 বছরের মধ্যে একেবারে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, যে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করলেন শিক্ষামন্ত্রীকে অপসারণ করতে, ধর্মেন্দ্র প্রধানকে। এখন এরাই হচ্ছে মোদিজির চোখে বা আরএসএস বিজেপির চোখে আরবান নকশাল। এখন অমিত শাহ বলেছিলেন 31শে মার্চের পরে আর এই দেশে কোনো নকশালের অস্তিত্ব নেই। তাহলে এই কথার দ্বারা প্রমাণ হচ্ছে যে নকশাল, সে আরবান নকশাল হোক আর ওই দিমাগি নকশাল হোক, তার মানে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদীরা তারা কিন্তু নকশাল বললেও সেই নকশাল কিন্তু বিলুপ্ত হয়নি। আর এই নকশাল কেন বললাম যে আপনিও প্রতিবাদী নকশাল হতে পারেন, দিমাগি নকশাল হতে পারেন, কারণ এই দক্ষিণপন্থী শাসক দল, বিশেষ করে বিজেপি আরএসএসরা, তারা কিন্তু এর আগেও কয়েকজনকে খুব কাছের মনে করেছিল। তারপরে যখন দেখলো যে তারা তাদের বিরুদ্ধেই প্রশ্ন তুলছে, তাদের আরবান নকশাল আখ্যা দিয়েছিল। যেমন সোনামু ওয়াংচুক। সোনামু ওয়াংচুক যখন কাশ্মীরে 370 ধারা বাতিলের পক্ষে দাঁড়ালেন, তখন তিনি ছিলেন শাসক দলের বন্ধু। আবার তিনি যখন লাদাখ নিয়ে আন্দোলন করলেন, সরকারের কাছে কিছু নৈতিক দাবি তুলে ধরলেন, শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন প্রগতিশীল বিষয় তুলে ধরলেন, তখন তিনি হয়ে গেলেন আরবান নকশাল। আবার দেখুন, এই করোনার সময় গুজরাটের এক মহিলা কবি, যিনি আপনার একটা কবিতা লিখেছিলেন। কি বিষয় কবিতা লিখেছিলেন না, তিনি কবিতা লিখেছিলেন যে যখন কোভিডের সময় হাজার হাজার শবদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই দেখে উনি কিন্তু গুজরাটের একজন মহিলা কবি এবং বিজেপির সমর্থক ওই কবি, তিনি লিখলেন সব বাহিনী গঙ্গে। তো এই সব বাহিনী গঙ্গেতে যে কবিতাটা লিখে উনি পূর্ণ চিত্রটা তুলে ধরলেন, তখন উনি হয়ে গেলেন ওই আরএসএস বা বিজেপির চোখে আরবান নকশাল। এইবার ধরুন, এরা কিন্তু যাকে তাকে ওই আরবান নকশাল বা তারা যাকে তাকে তারা দিমাগি নকশাল বলে দিতে পারে। আপনি ভাবতে পারেন আমি তো গান্ধীবাদী, আমি তো কংগ্রেস করি, কিংবা কেউ ভাবতে পারেন আমি তো সিপিএম করি, কিংবা কেউ ভাবতে পারেন আমি তো এসইউসি করি, অথবা কেউ ভাবতে পারেন আমি তো ফরওয়ার্ড ব্লক করি বা সমাজবাদী দল করি। তাহলে আমি কেন আরবান নকশাল হব? আমি কেন দিমাগি নকশাল হব? দিমাগি নকশাল হবেন এই কারণেই না, আপনার মতোই বিরুদ্ধধর্মী হয়ে, মানে ধরুন বিজেপির বিরুদ্ধে কিন্তু তিনি গান্ধীবাদী। ছত্তিশগড়ের এক গান্ধীবাদী নেতা, যার নাম হচ্ছে হিমাংশু কুমার, তিনি যখন সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন ওই ছত্তিশগড়ের মাটিতে দাঁড়িয়ে, তখন তিনি হয়ে গিয়েছিলেন আরবান নকশাল বিজেপির চোখে। আবার ধরুন, এই যে আমাদের উমর খালিদ, আমাদের দেশের একটি ছাত্র, আর 6 বছর ধরে কারাগারে বন্দী, বিচার হচ্ছে না। এখন এই উমর খালিদ থেকে শুরু করে একেবারে আপনি যদি চলে যান ওই স্ট্যান্ড স্বামী, যিনি আদিবাসীদের নিয়ে লড়াই করেছিলেন, সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, তাকে জেলে ভরে দেওয়া হলো নকশাল স্ট্যাম্প দিয়ে, যিনি আদৌ কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এবং স্ট্যান্ড স্বামী ওই কারাগারের মধ্যেই মারা গেলেন অসুস্থ হয়ে, বিনা চিকিৎসায় একরকম। এবং যেদিনকে তার বেলটা হলো, সেদিনকে তার মৃতদেহ পাওয়া গেল জেলের ভেতরে। তিনিও কিন্তু ওই আরবান নকশালের স্ট্যাম্প পাওয়া, এটা মাথায় রাখবেন। সুতরাং আমেরিকার ট্রাম্প থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সবাই কিন্তু সরকারের কাছে নতজানু না হলে, সরকারের বশ্যতার স্বীকার না করলে,
সরকারের হয়ে ধেই ধেই করে নাচতে না পারলে অথবা হাততালি দিতে না পারলে, আপনি শোষিত মানুষের পক্ষে দাঁড়ালে, আপনি অনাচারের বিরুদ্ধে দাঁড়ালে, দারিদ্রতা অশিক্ষার নিষ্পত্তি চাইলে, তাহলে আপনি কিন্তু হয়ে যাবেন নকশাল। এবং আজকে যুব সমাজ কিন্তু সেগুলোকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। তারা কিন্তু এখন পরিষ্কার বলছে যে আই অ্যাম দিমাগি নকশাল। এখন আমি আপনাদের কাছে যে কথাটা বলবো যে আসলে এই ভয়টা কেন দেখাচ্ছে। আপনাকে নকশাল বললে আপনি সঙ্গে সঙ্গে ভাববেন, আরে বাবা আমি নকশাল, তাহলে তো মুশকিল, আমার আর কোনো করা যাবে না, আর তাহলে প্রতিবাদ করা যাবে না। আসলে এরা একটা মুক্ত চিন্তাকে, একটা বামপন্থা, বৃহত্তর বামপন্থাকে নকশাল বলে চিহ্নিত করছে। এই জন্যই যে তারা, এই মানুষগুলো, তারা সরকারের মাথা ব্যথার কারণ। আর সরকারের মহাবিপদ, ক্রমশ গ্রাফ নামছে। 29-এর নির্বাচন নিয়ে মোদি সাহা খুব চিন্তিত। পার্লামেন্টে ওই আপনার বিলগুলো, ডিলিমিটেশন বিল থেকে ওমেন্স বিল থেকে ওয়ান নেশন ওয়ান ভোট বিল, কোনোটাই পাস করতে পারেননি। তাই আমি বলছি এরা ভয় পেয়ে গেছেন বলেই ভয়টা পাওয়াচ্ছেন। দিমাগি নকশাল বলে আপনাকে একটা মানসিকভাবে দুর্বল করে দেওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে যাতে এই বজরং দল, যাতে হিন্দু সুরক্ষা সমিতির মতন কিছু উচ্ছৃঙ্খল দল, যারা ওই মানে উচ্ছৃঙ্খলতা করে তাদের দলের অনেক নাম করে, তো তারা যাতে আপনার ওপরে হামলা করতে পারে, যেমন হয়েছে যাদবপুরেই ঘটনা ঘটেছে। যাই হোক, সেইগুলো নিয়ে পরে ভিডিও করব। আমি শুধু বলবো যে আজকে আর ওইভাবে নকশাল বলে মানুষকে কিন্তু বিভাজন করা, হিন্দু মুসলিম নিয়ে করছেন ঠিক আছে, কিন্তু ওই নকশাল বলে ভয় পাইয়ে দিয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতাকে সরিয়ে দেওয়ার যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে যুব সমাজ আপনাদের সেই ভুলটা একবার ধরিয়েছে, আগামী দিনেও বারবার ধরাবে। তাই আমার মনে হয় যে আপনিও যদি দিমাগি নকশাল হন, তাহলে আপনি কিন্তু ভয় পাবেন না। আপনি আরও সোচ্চারে অন্যায়ের প্রতিবাদ করুন। আপনার পাশে আক্রান্ত হলে বা আপনার কোনো সমস্যা হলে হাজার হাজার লক্ষ লক্ষ জেএনজিরা কিন্তু প্রস্তুত আছে, তারা পাশে দাঁড়াবে। তাই আমার এই বয়স হয়েছে, আমিও এই মুহূর্তে দাঁড়িয়ে আমিও ভরসা পাই সেই জেএনজিদের জন্য, সেই দামাল ছেলেদের জন্য, যারা আজকে সরকারের বুক কাঁপিয়ে লড়াই আন্দোলন করে তাদের জয়টাকে একটার পর একটা ছিনিয়ে আনছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে আজকে আর বেশি কথা বলবো না। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে আমার এই চ্যানেলটাকে যদি একটু সাবস্ক্রাইব করে দেন, আমি কৃতজ্ঞ থাকব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী এপিসোডে। নমস্কার।